আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তসলিমা নাসরিনকে প্রতিষ্ঠা করতে গোপন ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মামুনুল হকের। সরকারি দপ্তরে ডেভিল হান্ট চালুর দাবি মির্জা আব্বাসের। ফ্রান্সে গিয়ে বিব্রতকর যে ঘটনার মুখে পড়লেন নরেন্দ্র মোদী। এবার বিস্তারিত। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে বলেছেন, নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি যারা পীড়িত দেখাও, মনে রেখো এদেশের মানুষ সহনশীল কিন্তু দুর্বল নয়। নিষিদ্ধ তসলিমাকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা সফল হবে না। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের গোড়াও সেখানে। তসলিমা নাসরিন আবার নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। মামুনুল হক বলেন, আমরা করুণার পাত্র নই। যদি আমাদের করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম। আসুন আমাদের মোকাবেলা করে দেখুন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এই দেশে আমরা ইসলাম নিয়ে বাঁচব, ইসলামের গৌরব নিয়ে বাঁচব। ইসলামের বিপক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি দেশে ইসলাম না থাকে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। মামুনুল হক উপদেষ্টা মাহফুজ আলমকে ইঙ্গিত করে বলেন, অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বলে দিতে চাই, মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ এই পর্যায়ে দাঁড়িয়েছি। তিনি বলেন, 1971 সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ভিনদেশী একটি শক্তি ছিনতাই করার চেষ্টা করেছে। বাংলাদেশে কোনো দল এই দেশে ধর্মনিরপেক্ষতার দাবি করেনি, কিন্তু আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ঘোষণা করে প্রকৃতপক্ষে 72 সালেই বাংলাদেশকে ভারতের কাছে বলি দিয়েছিলেন। এভাবে 72-এ একটি চেতনা দাঁড় করানো হয়েছে। সেই 72-এর চেতনাকেই 71-এর চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু 71-এর চেতনা ছিল মুক্তির চেতনা, 72-এর চেতনা ছিল গোলামির চেতনা। মাওলানা মামুনুল হক আরও বলেন, তার কন্যা শেখ হাসিনা বলেছিলেন তিনি প্রতিশোধ নেবেন। যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই প্রতিশোধ নেবেন। 75-এর 15 আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে ফিরলেন। তার মূলনীতি ছিল দুটি, বিভাজন আর ষড়যন্ত্র। তিনি বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধ নিয়েছেন। প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগ থেকেও। তিনি বলেন, হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করে গেছে। বিগত 15 বছরে অক্ষরে অক্ষরে তিনি এমন এক জায়গায় আওয়ামী লীগকে নিয়ে গেছেন, মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না। তিনি এমনভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছেন, কোনো আত্মমর্যাদাশীল মানুষ আর আওয়ামী লীগ করতে পারে না। মামুনুল হক বলেন, শেখ হাসিনা কারো নিরাপত্তার কথা চিন্তা করেননি। তার নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি পালিয়েছেন। দেশের অবস্থা সম্পর্কে হাসিনার কাছে সব তথ্য ছিল। এইসব থাকার পরেও তিনি 4 আগস্ট সন্ধ্যাবেলায় নেতাকর্মীদের জনগণের বুকে গুলি ছোড়ার নির্দেশ দিয়েছেন। জনগণের মুখোমুখি তাদের দাঁড় করিয়ে দিয়ে নিজে লাগেজ গুছিয়েছেন। 14টা লাগেজ বোঝাই করে হেলিকপ্টার নিয়ে তিনি চম্পট দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষিতে বলেছেন, তৌহিদি জনতাকে হুমকি দেইনি, সতর্ক করেছি। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি কথা বলেন। তিনি লেখেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। মাহফুজ আলম আরও লেখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহ নাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি। বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার উল্লেখ করে তিনি আরও লেখেন, বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে।
কিন্তু আগে যেভাবে ইসলামোফোবিয়া আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনো মতেই আর পুনরাবৃত্ত হবে না। মাহফুজ আলম ফেসবুকে আরও বলেন, আলেম উলামা, মাদ্রাসার ছাত্ররা গত 15 বছর নিপীড়নের শিকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন। কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সেই স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, এই সতর্কতা উচ্চারণ যদি ভুল হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই। উপদেষ্টা মাহফুজ আলম তার স্ট্যাটাসের শেষাংশে বলেন, ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে খুঁজে বের করুন। মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে, এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে অনেকেই সমালোচনা করেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য 1.5 যুগ ধরে আন্দোলন করেছে, আমাদের কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটি তো নতুন দাবি নয়। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না যে এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে, এটি অশুভ চক্রান্ত। বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি উপস্থাপন করে মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে না পারে। নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি করার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আবিদ হাসান জজমিয়া দল থেকে বহিষ্কার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জানা গেছে, শিবপুরে আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাকে ছাড়িয়ে নিতে থানায় উপস্থিত হন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজমিয়া। থানায় ঢুকে তিনি পুলিশের বাধা উপেক্ষা করে নাদিমের সঙ্গে দেখা করতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পুলিশের ওপর শারীরিক হামলা করেন। এরপর পুলিশ তাকে আটক করে। মারধরের শিকার পুলিশ সদস্য সবুজ মিয়া এই ঘটনায় মামলা করেছেন। এদিকে ঘটনাস্থলে জজ মিয়া পুলিশকে হুমকি দিয়ে বলেন, তাকে চিনতে হবে, নতুবা থানায় চাকরি করা যাবে না। প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মঙ্গলবার পাত্তাই পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার মোবাইল ফোনে অবশ্যই আপনি ব্যক্তিগত ঘনিষ্ঠতার বা পারিবারিক
ছবি রাখবেন না, যে ছবিটি প্রকাশ পেলে আপনার সম্মানহানি হতে পারে অথবা আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, সেটা কেন আপনি মোবাইল ফোনে রাখবেন? অনেকে আদিক্ষেতা করে আমরা মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ছবি রাখি, স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার নানা দৃশ্য রেখে দেই, বিভিন্ন সময়ে অবসরে এগুলো দেখি। এটা খুবই একটা অনৈতিক কাজ বা এটা খুবই একটা বোকামিপূর্ণ কাজ। যে কোনো সময় আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে এই সব ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাবে, তখন আপনি যেমন সম্মানহানিতে পড়বেন ঠিক একইভাবে বিপত্তিতেও পড়বেন। সুতরাং আসুন নিজের নিরাপত্তা আগে নিজেই ঠিক করে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে আইন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় ইমরান খান প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে। ইমরান খান এ সময় আরও বলেন, তিনি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে 2টি চিঠি লিখেছেন। এর কারণ পাকিস্তানের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। পিটিআই আইন প্রণেতা ও সুপ্রিম কোর্টের 2 জ্যেষ্ঠ বিচারকের প্রত্যাখ্যান সত্ত্বেও প্রধান বিচারপতির নেতৃত্বে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন সুপ্রিম কোর্টে 6 জন নতুন বিচারকের নিয়োগ অনুমোদন দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ইমরান খান এই মন্তব্য করেছেন। 2022 সালের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে ইমরান খানের। 2023 সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। ইমরান খান বর্তমান ক্ষমতাসীন পাকিস্তানের জোট সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও মন্ত্রীরা সব ভুয়া। পার্লামেন্ট থেকে তাই কোনো আশা নেই। গত বছরের 8 ফেব্রুয়ারির নির্বাচনের ফল চুরি করার অভিযোগ তুলে ইমরান বলেন, পার্লামেন্ট কার্যকর নয়, এটা প্রতারণামূলক পার্লামেন্ট। পিটিআই ও ক্ষমতাসীন জোটের মধ্যে আলোচনার বিষয়ে ইমরান খান বলেন, এই আলোচনা নিয়ে তার কোনো প্রত্যাশা নেই। তিনি তার দলের সদস্যদের বলেছেন, এই আলোচনার কোনো প্রয়োজন নেই। সরকারের সঙ্গে গত বছরের 9 মে ও 26 নভেম্বরের বিক্ষোভ ঘিরে যে সহিংসতা হয়েছিল সেই বিষয়ে তদন্ত চেয়েছেন তিনি। এক্ষেত্রে সরকার কোনো সহযোগিতা করছে না। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, যদি শনিবারের মধ্যে হামাস সেখানে আটক থাকা বন্দীদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটক থাকা 3 বন্দীর মুক্তি লাভের কথা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, যদি শনিবার দুপুরের মধ্যে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত তীব্র লড়াইয়ে ফিরে যাব। হামাস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে তারা। সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মতির বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এদিকে হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে চলেছে। হামাস বলেছে, ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিকমতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা, মানুষের উপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে। এরপর নেতানিয়াহু মঙ্গলবার একের পর এক টুইট বার্তায় হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন এবং বলেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তরে এবং চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দিয়েছেন।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।